এসে যে আপনাদের সাথে পরিচিত হতে পারলাম এবং আপনারা আপনাদের সময় দিলেন এই জন্য শুকর আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে ধন্যবাদ। আসলে সেটা অন্য একটা যুগ, একটা বর্বরতার যুগ ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়। আমার উপর হামলা হয়েছিল, লাকিলি আমি সেফ। আমি পিরোজপুরে গিয়েছিলাম 2023 সালে, আমাদের দলীয় জাতীয় প্রোগ্রাম ছিল রোজার মাস। সেই সময় তখন রেজাউল করিম সাহেব ছিলেন, উনি ওনার গুন্ডাপান্ডা নিয়ে অ্যাটাক করেছিল। মামলা হয়েছে, মামলা করব আমি ওস্তারা যে মামলা করতে পারি নাই, উল্টা আমাকে 1 নম্বর আসামি করে মামলা করছে। সেই দিন ছিল আওয়ামী লীগের সময়। তো এইসব বলতে গেলে তো বছরও শেষ হয়ে যাবে যে অত্যাচার জুলুম তারা করেছে। তো সবচেয়ে বড় জিনিস হলো আমাদের দল বিগত 17 বছর ধরে প্রতিটি আন্দোলনে ছিল এবং আমাদের একটা কথা প্রায় বলি যে আমাদের দেখা গেল যে বল একটা বাকি, রান করতে হবে 4টা, তাই না? কিন্তু ম্যাক্স ওই এক বলেই যে অনেকে মনে করে যে 4 রান করে মনে করে তারা দাবিদার, কিন্তু বিএনপি ধরেন বাকি 200 রান করতে হবে, 186 রান বিএনপি করে রেখেছিল, বাকি এখন সবাই মিলে করেছে। তো এই জন্য এটা আমাদের তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, সবাই মিলে এটার অংশীদার। এটা কারো ব্যক্তিগত কোনো সম্পত্তি না, এটা হলো যুগের দাবি ছিল, জনগণের দাবি ছিল। কিন্তু এর মূল নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে থেকে যেভাবে আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন প্রতিটি আন্দোলনে, এখানে ওনার অবশ্যই অগ্রণী ভূমিকা ছিল। আর জুলাই সনদ নিয়ে দুটা কথা বলবো। এই গণভোট নিয়ে আলাপ করার আসলে এখন সময় না। আমি শুধু এইটাই বলবো যে এটা আপনাদের বুঝতে হবে, সংসদ শুরু হলো, তারপরে আমাদের বাজেট অধিবেশন ছিল। জুলাই সনদের ব্যাপারে স্পষ্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট প্রতিটি শব্দ অক্ষর অক্ষরে পালন করা হবে। ওরা প্রথমে জামাতে ইসলাম কিছু কথা বলে একটা ধূম্রজাল তৈরি করেছিল, সেটা আসলে এই নিয়ে কথা বলতে গেলে অনেক ডিসক্রিপশন লাগবে, এটা আমি বলতে চাই না। আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যে জুলাই সনদের ব্যাপারে বিএনপি কখনো কোনো শর্তের বাইরে বিএনপি যাবে না, এটা বিএনপির এটা প্রশ্নই ওঠে না। এবং জুলাই সনদের সবচেয়ে বড় জিনিস হলো যে জুলাই সনদে যারা এখানে সই করেছিলেন সবার আগে কে করেছে সেটা আমাদের জানতে হবে। আর নোট অফ ডিসেন্টটা কিভাবে আসলো সেটাও আমাদেরকে বুঝতে হবে। তো এটা হচ্ছে বড় কথা হলো যে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা এমন সময় ক্ষমতা পেয়েছি যে সময় বাংলাদেশের প্রতিটি ব্যাংক খুবই খারাপ অবস্থায়। এর মধ্যে একটা বিশাল বাজেট এটা দরকার ছিল, এটাকে বিভিন্ন যে উন্নয়নমূলক কাজগুলি যারা 40 থেকে 50% এগিয়ে গিয়েছে, তাই না? এটা অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু এগুলি তো এখন কন্টিনিউশন না করলে আর বিশাল টোটাল লস। একটা তো লস আছে, একেবারে টোটাল লস বলে, এগুলি 50% টাকা খরচ হয়ে গেছে। তো যার ফলে যেমন আমরা যখন ক্যাবিনেট মিটিং করি তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতে এইসব প্রজেক্ট আমরা চাই না, এইসব প্রজেক্টে তো আমার রেজাল্ট আসবে না। কিন্তু তখন সবাই তাকে বুঝিয়েছে যে অ্যাটলিস্ট কিছু প্রজেক্টে 50 to 60% টাকা খরচ হয়ে গেছে, এখন বাকিটা তো শেষ করতে হবে, বাকিটা যাতে দুর্নীতি না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো, আপনি একটা অনুমতি দেন। তো যার ফলে অনেকে অনেক কথাই বলে যে বাজেট অনেক বড় হয়েছে, উচ্চবিলাসী হয়েছে, কিন্তু আপনারা নিজেই দেখেছেন যে অন্য সময় আমরা ছোটবেলাও আমি দেখেছি যে বাজেট হওয়ার আগে অনেক কিছু কিনে রাখতো, স্টক করতো, সিগারেট টিকেট থেকে শুরু করে গাড়ি পর্যন্ত স্টক করে রাখতো যে দাম বাড়বে, মানে ভোগ্যপণ্য। এবার কিন্তু সেরকম কিছু ছিল না। এবার বাজেটটা একদম সত্যিকার জনবান্ধব বাজেট হয়েছে এবং এই বাজেটে যেটা আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা যদি সবাই ঠিকমতো, যারা আমার দায়িত্বে আছে সরকারি দায়িত্বে, আমরা যদি ঠিকভাবে সবাইকে নিয়ে কাজ করি, শতভাগ না হলেও ম্যাক্সিমাম গত বছরের তুলনায় ইনশাল্লাহ আমাদের রেজাল্ট ভালো হবে। উন্নয়নমূলক বাজেট নির্বাচনের আগে আমি যেটা দেখেছি গ্রামে গঞ্জে ঘুরে এবং আমাদের বর্তমান যে অবস্থা যুব সমাজে, যেটা একটু আগে ভাই বলল মাদক ড্রাগ, আপনারা জানেন রিসেন্টলি গত 2 সপ্তাহ আগে আমরা ক্যাবিনেটে মিটিংয়ে একটা পাশ করেছি, পরে এটা সংসদে পাশ হলো আবার। এই ব্যাপারে গভর্নমেন্ট ইজ ভেরি ভেরি সিরিয়াস এবং এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন যে ইনশাল্লাহ এটা কমবে এবং কমানোর জন্য তো ওদেরকে কিছু ভালো কিছু দিতে হবে। সে ভালো কিছু দেওয়ার জন্যই আমাদের সরকার গঠনের পরবর্তীতে এই পর্যন্ত আমরা 4 বার বসেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই খেলাধুলা মাঠ নিয়ে।
খেলাধুলা মাঠটাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি। অনেক জমি জমা বিগত ফ্যাসিস্ট সরকার খেলার মাঠে পর্যন্ত কমার্শিয়াল বিল্ডিং এর জন্য প্লট দিয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখন আমরা ইভেন আপনার জেনে খুশি হবেন প্রতিটা উপজেলায় একটা করে খেলাধুলা স্পোর্টস কমপ্লেক্স হবে, এবং তারা চাচ্ছে প্রতিটা ইউনিয়নে আমরা আমাদের যুবক এবং ক্রীড়ামন্ত্রী স্পষ্ট বলে দেওয়া হয়েছে প্রতিটি ইভেন্ট পারলে ইউনিয়নে 2 থেকে 3 বিঘা জায়গার খেলার মাঠ থাকবে, পাশ দিয়ে হাঁটার জায়গা থাকবে। কারণ গ্রামে এইগুলিকে গুছিয়ে আনার জন্য দেয়ার শুড বি মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যানে আমরা কাজে হাত দিয়েছি। তো যে সেইভাবে ইনশাআল্লাহ শুধু নট অনলি ঢাকা সিটি, চিটাগং সিটি, এক একটা উপজেলা যাতে একটা ক্লিন, সেফ এবং গ্রিনস যাতে আমরা একটা উপজেলা করতে পারি, সে নিয়ে আমরা আমাদের মন্ত্রণালয় কাজ করছে। যেটা সবচেয়ে আপনি বিশেষ করে আপনার এলাকা যদি উন্নয়ন হয়, অটোমেটিকলি আমাদের রাজাপুর কাঠালি উন্নয়ন হবে। ওখান থেকেই উন্নয়ন, ওই যেটা সবুর ভাই বলছে, তো উন্নয়নের কথা বলবো না। বিশেষ করে আপনি বরিশাল আপনার জন্মস্থান শহরে, এবং বিশেষ করে আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জু সাহেব, উনি বরিশালের যিনি অনেক কিছু করেছেন, এবং তারই যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং আমাদের সকলের প্রিয় জনাব আলহাজ আব্দুল লতিফ সম্রাট ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এবং সম্মানিত জাতীয়তাবাদী দলের পিরোজপুর 2 থেকে নির্বাচিত সদস্য, আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত গৃহায়ন প্রতিমন্ত্রী জনাব আহমদ সোহেল মঞ্জু সাহেব আমাদের মাঝে এসেছেন। এজন্য বরিশালবাসী আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এবং একবার বেঁচে থাকতে খোকা ভাইয়ের সাথে আলাপ করছিলাম আমাদের সাথে। তো উনি আমাকে বলছিল যে সম্রাট ভাই, একটা কাজ করেন, যদি টাকার কোনো অসুবিধা না থাকে টাকাটা উঠায়েন না, কারণ ওটা তো এখানে আছে, এবং আল্লাহ যদি আমাদের ক্ষমতায় কোনো দিন নেয় এইটা